শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার অফিসের কাজে। শামুকের সাথে খোলসের যেরূপ সম্পর্ক, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি অফিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল। তিনি আমার ছুটি দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এই তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার এক ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল। আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা, তাই তো বাঁচল। বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত? ছুরি বিদ্যাতে জম পাকা। দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নাই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি, যেখানে দিনের বেলা শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাকরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করার জন্যে তোমার মায়ের একান্ত জেদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সেই গাঁয়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে যকৃৎ অম্লসুর এবং কনের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না। তারা আপনিই এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ে রূপের উপর ভরসা, কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে, সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশে যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়াগাঁয়ে মেয়েকে 2 জন পরীক্ষকে 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরার জন্য পেয়াদাগিরি চলছিল। আমার কোথাও লুকানোর জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপর আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গামিত্রিকা দিয়ে গড়তেন, তাহলে ওর আদর থাকতো।
কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন সময় লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। এই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক ছিল যে তোমাদের ঘরকন্নার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবে। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ, কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলুম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাইপাশ যাই হোক, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচির ওঠেনি, সেখানেই আমার মুক্তি, সেইখানে আমি আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জেগেছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরে তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নাই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের কামলা। সকালে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়াগাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুরই সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিল নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়েরা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজে বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুইঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল? সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাগজের উল্টো পিঠ। সে পিঠে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না। দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল বুঝেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটা বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন আদরটাকে তো আর অন্যায্য বলে মনে হয় না। সেই জন্য তার বেদনা নেই।
তার তো মেয়ে মানুষের দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইটা যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখে ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি। আঁতুর ঘরে মরণ মাথায় কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে। আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তাদেরই বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা গা মাটি থেকে যেমন করে অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুধু আমি তেমনি করে উঠে আসতুম। বাঙালি মেয়ে তো কথায় কথায় মরতে যায়, কিন্তু এমন মরার বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়, আমাদের পক্ষে ওটাই এত সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরুর বাছুর নিয়ে পড়লুম। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে চিঠি লেখার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি বীজের কণা কোথাও থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এই আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো। দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত যেন মন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে অস্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনি ভাব করতে লাগলেন যেন এ তার এক ভীষণ বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখালেন, সে সাহস তার হল না। তিনি প্রতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনি মোটা রকমের ব্যবস্থা করলেন, এবং বাড়ির সর্বপ্রকার দাসীবৃত্তিকে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হল। তিনি সকলের কাছে প্রমাণ করার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এই বংশের প্রতি ভীষণ একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্য সকল বিষয়ে নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে।
আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারি না। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণ পেয়েছো। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজ বউ গরিবের ঘরের মেয়েটির মাথাটি খেয়ে বসলেন। আমি যেন ভীষণ একটা বিপদ ঘটালুম। এমনি ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করলেন, কিন্তু তার বয়স তো 14-র যে কম ছিল না। এই কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরও বা কজনের ছিল। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইয়েরা তাকে এমন একটি কোণে ছেড়ে দিতে চায়নি যে কোণে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত। সেই জন্য আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরম আবশ্যক পদার্থ তা বলবার জোর নেই, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটা আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয়, কাজেই আমার কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচি নয়, আরো কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না। কিন্তু সে 2-1 দিনের সবুর সইবে কে? বিন্দু তো তার ব্যামোর লজ্জাতেই মরবার জো হলো। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটার হাসপাতালে পাঠাবার প্রস্তুত করছেন, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা সে বিন্দু। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ, শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে। ব্যামো হতেই চায় না, মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগ তাই তো ওকে ঠাট্টা করে গেল, কিছুই হলো না। কিন্তু একটা বেশ বোঝা গেল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিশ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াটাই হলো সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধা তেমনি ভীষণ।
আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আরেক গেরোয় ধরল। আমাকে এমনি ভালোবাসতো যে সে আমাকে ভয় ধরিয়ে দিল। ভালোবাসার এরকম মূর্তি সংসারে কোনোদিনও দেখিনি। বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আঁশই মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়াতে চাড়াতে তার ভারী ভাল লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে একেবারে পাগল করে তুলল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সেই গাব গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্নার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমনি রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোনো স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসা দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটা স্বরূপ দেখলুম, যা আমি জীবনে কোনোদিনই দেখিনি। সে আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এই তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল। এর জন্য খুদ খুদ খিটখিটের অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সে চুরিতে বিন্দু যে কোনো রকম হাত ছিল, এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। যখন স্বদেশী হাঙ্গামায় লোকে বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চোর। তার আর কোনো প্রমাণ ছিল না, কেবল এই যে ও বিন্দু। তোমাদের বাড়ির দাসীরা ও কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাশ করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট উঠত। এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একটা আলাদা দাসী রাখলুম। সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম, তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাতের খরচের টাকা বন্ধ করে দিলে। তারপর দিন থেকে আমি 5 সিকে দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিলুম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকে বারণ করে দিলুম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশিও হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়, এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি। আমি বেশ বুঝি,
তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করলে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের কাছে শুনলুম সকল বিষয়ই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললে, দিদি, আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু, তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দু বললে, বর যদি ভালোই হয়, আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামও ধরলে না। বড় দিদি তাতে বড় নিশ্চিন্তে হলেন। কিন্তু দিনরাতে বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলার সাহস আমার হলো না। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে? একে তো মেয়ে, তাতে কালো মেয়ে, কার ঘরে চলল ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললে, দিদি, বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমক দিয়ে বললুম, কিন্তু অন্তর্যামী জানেন, যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়েছিল, সেদিনও পড়ল। কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতিই হচ্ছে স্ত্রীলোকের গতি, মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে, কোনো দিকে তার রাস্তাই নেই। বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় হোক। আমি চেয়েছিলুম বিবাহটা যাতে আমাদের বাড়ি থেকেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটা তাদের লৌকিক প্রথা। আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতাতে কিছুই সইবে না। কাজে চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না, দিদিকে জানবার ইচ্ছে ছিল কিন্তু জানাইনি, কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললুম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন গেল। তোমাদের তালুকের প্রজা খাবার জন্যে তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরে একপাশে বাস করতে দিয়েছিলুম। সকাল উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতুম,
তোমার চাকরদের প্রতি 2-1 দিন নির্ভর করে দেখেছি, তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়লে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বে কাশী চলে গেছেন। শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই রাশ করা কয়লার উপরে বসে পড়লুম। মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না, বলে ও তো মেয়ে মানুষ, বই তো নয়। ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু একদিন সে এমন উন্মাদ হয়ে উঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল। হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে। হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে, এই তার রাগ। বিন্দু তো ভয়ে মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচণ্ড রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলেই আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে, তার বিস্তারিত বিবরণ লিখবার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকি বিয়ে? বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যে বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। তোমরা ভয় দেখালে, বিন্দুর শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? আমি বললুম, আমি নিজের গয়না বেচে যা করতে হয় করব। তোমরা বললে, উকিল বাড়ি ছুটবে নাকি? এই কথার কোনো জবাব নেই। কপালে করাঘাত করতে পারি, তার বেশি আর কি করব? ওদিকে বিন্দু শ্বশুরবাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে ভীষণ গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার যে কি জোর আছে জানি নে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে। এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললুম, তা দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাড়ি গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এ বাড়িতে যদি থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালে। তার শাশুড়ির তর্ক এই যে
তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তার সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড় যা বললে, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্বামী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে, সতীসাধ্যী সে দৃষ্টান্ত। তোমাদের মনে জাগছিল, জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি। সেই জন্যেই মানব জন্ম নিয়ে বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ, তোমাদের মাথা হেঁট হয়নি। বিন্দুর জন্যে আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্যে আমার লজ্জার সীমা রইল না। আমি তো পাড়া গাঁয়ের মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন, তোমাদের এই সব ধর্মের কথা আমি যে কিছুই সইতে পারলুম না। আমি নিশ্চয়ই জানতুম, মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না। কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলুম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগে পাড়ায় ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তো তার উৎসাহ যে উপরি উপরি দুবার সে FA পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাবো না। এরকম কাজের চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে, কিংবা তার তার পাগল স্বামীর মাথা ভেঙে দিয়ে আসতে, তাহলে সে খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সে যা সব গোড়ায় বাঁধিয়েছিলুম, তোমাদের ঘরে এসেছিলুম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে তো আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে উঠল। আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, এ তোমরা কিছুই পছন্দ করো না। তোমাদের ভয় ছিল, ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিন ও কোন রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুধু জড়িয়ে ফেলবে। সেজন্য আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোক পাঠিয়ে দিয়ে দিতুম, ঘরে রাখতুম না। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ নিতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শিল বিঁধল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে সে আমাকে বললে, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খোসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁঝ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম, আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্ম মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল না যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিকে বিন্দুকে নিয়ে ফ্যাসাদে বাঁধিয়ে বসবো। আমাকে নিয়ে ভীষণ ল্যাঠা। বুধবারে আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক
বিন্দুকে বুধবারে পুরী যাওয়ার গাড়িতে তোকে তুলে দিতে হবে। সহায়তের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না। আমি বললুম, রাজি করাতে পারলি নে? সে বললে, আর দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইফোঁটার সঙ্গে তার ভাব করে নিয়ে এসেছিলুম, তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। দেড় লোক চটে উঠল, বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মারা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই যাবে কেন? আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে যায় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনি পোড়া কপাল বটে। যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবেচিন্তে একটু নতুন ধরনের মরবে, যাতে দেশের পুরুষেরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকেদের চটিয়ে দিল। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা হয়েছে, মরেছে বই না, বেঁচে থাকলে কি হতো কে জানে। আমি তীর্থে এসেছি। বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তেমন তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তা হইলেও হইতো, মোটের উপর আমার এমনিভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড়জয়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এ চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সে ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেনি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়েও বড়। তোমরাই যে আপন ইচ্ছামতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে যে মহান, সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। এই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনের যমুনা পাড়ে যেদিন বাজল, সেদিন প্রথমটায় আমার বুকের মধ্যে যেন বাঁধ ছিঁড়ল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন এই কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদ্বুদরা এমন ভয়ঙ্কর বাঁধা কেন? তোমার বিশ্বজগৎ তার ৬ ঋতুর সুধাপাত্র হাতে করে এমন করেই বা ডাক দেয় না,
এমন মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটা এইটুকু মাত্র চৌখাট পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে, আমার এমন জীবনে নিয়ে কেন ওই তুচ্ছ ইটকাঠার আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতে হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এ সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাঁধা বলি, এ সমস্ত বাঁধা মার, কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগাপাশ বন্ধনেই হবে জিত। আর হার হলো তোমাদের নিজেদের সৃষ্টি ওই আনন্দলোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গলার দেওয়াল, কোথায় রে তোমাদের ঘোড়া আইন দিয়ে গড়া কাঠের বেড়া? কোন দুঃখে, কোন অপমানে মানুষকে বন্দী করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনে জয় পতাকা উড়ছে। ওরে মেজো বউ, ভয় নেই তোর। তোর মেজো বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষেও লাগে না। তোমাদের গলিকে আমি আর ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার জায়গা আর নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজো বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি। ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল।